চোখ ভেজা কেন মহল? কি হয়েছে? শরীর খারাপ লাগছে আবার? কথা বলো। এই মহল। মহল বিড়বিড় করে বলে, না কিছু হয়নি। মেহের আপার কথা খুব মনে পড়ছে। একা একা থাকতে খুব খারাপ লাগে। আপনিও সারাদিন এদিক সেদিক ব্যস্ত থাকেন। শাহের বুঝতে পারে মহলের মন। সে আলতো করে মহলের গালে হাত বুলিয়ে বলে, কি করব বলো? আমারও তো ইচ্ছে করে সারাক্ষণ আমার বউটার কাছে আমারও তো ইচ্ছে করে সারাক্ষণ আমার বউটার কাছে কাছে থাকতে। বর্তমানে খুব ব্যস্ত আছি। সব দিকে একটু গুছিয়ে নিতে চাইছি। আমার পরিকল্পনাটা অন্যরকম। সময় হলে বুঝতে পারবে। আমি আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। তোমাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে পারবো না। একটা সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে চাই তোমাকে নিয়ে। শাহের কথায় মহলের কোনো হেলদোল নেই। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে অন্যমনস্ক হয়ে। শাহের মহলের কাঁধে হাত রেখে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, কি হলো? কিছু বলছো না যে? এত প্রশ্ন করার অভ্যেস তোমার? এখন কোনো কথা নেই মুখে? বুঝতে পেরেছি। কি করলে তোমার মন ভালো হবে? মহল এবার মুখ খোলে। কি করলে আপনি জানেন? জানি। আদর করলে, তাই তো? মহল লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয় আর বলে, ধ্যাৎ, আপনি কেমন যেন সবসময় একটা কথাই মুখে। আদর ছাড়া কি? শাহের বলে ওঠে, আমি তো এমনই। তুমি জানো না বুঝি? আর আমি ভুল কিছু বলেছি কি? এটাই করতে হবে। কারণ হলো এই যে সব সময় তুমি একা থাকো, তোমার ভালো লাগে না, আমিও সারাক্ষণ বাইরে থাকি, এর জন্য আদর করে তোমাকে আমি একটা ছোট্ট পরী উপহার দিতে চাই, যাকে নিয়ে তুমি সময় কাটাবে, তাকে আগলে রাখবে সব সময়। তোমার তাকে নিয়েই সারাদিন কেটে যাবে। কি বলো? ভালো হবে না? মহল কিছুটা সময় নেয় শাহেরের কথার মানে বুঝতে। তারপর কিছু একটা ভেবে লজ্জায় দুহাতে মুখ ঢাকে। শাহের দুটো হাত সরিয়ে দিয়ে বলে, তোমার গ্রামে যাবে ঘুরতে? মহলের উদাস হয়ে থাকা মনটা যেন নিমেষেই ফুরফুরে হয়ে যায়। অতি আগ্রহী হয়ে মাথা ঝাঁকিয়ে বলে, হুম, নিয়ে যাবেন? শাহের ছোট্ট ছানার মতো করে বুককে টেনে নেয় মহলকে। মাথায় চুলের ভাঁজে হাত বুলিয়ে বলে, যাব। তাতে যদি আমার বউটার মন ভালো হয় অবশ্যই যাব। কাল সকালেই যাব। কিন্তু দ্রুতই ফিরে আসবো, কেমন? রেণুকার বিয়ের অনেক কাজ পড়ে আছে। সব দিকে আমারই সামাল দিতে হবে। মহল শাহেরের বুকের ভেতর থেকে মাথা উঁচিয়ে বলে, অসম্ভব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো নাকি? দুদিন কেন, একবেলাও পারবো না। তাছাড়া তুমি চোখের আড়াল হলে আমার দম বন্ধ লাগে, ভয় হয়, অস্থির হয়ে পড়ি আমি। মহল বিড়বিড় করে বলে, এত ভালোবাসেন? হুম, বাসি। নিজের থেকেও বেশি। যদি বলো ভালোবাসার প্রমাণ দিতে, এখনই দিতে পারি। কি করে দেবেন? দেব? তুমি যেভাবে বলবে এখনই একটা ছুরি এনে নিজের বুকে চালিয়ে বুকের ভেতর থেকে কলিজাটা বের করে তোমার হাতে তুলে দেব। দেখতে চাও? মহল চট করে শাহেরের ঠোঁটের ওপর নিজের আঙুল চেপে ধরে মুখ ভার করে বলে, এইসব কথা আর কখনো বলবেন না। আমার ভয় হয়। কোনো প্রমাণ দিতে হবে না আপনার। আমি আপনাকে হারাতে পারবো না। এমন কথা বললে আমি নিজেই আপনার আগে চলে যাব, দেখবেন। শাহের মহলের আঙুলে আলতো কামড়ে দিয়ে বলে, ঠিক আছে, এই কানে ধরলাম, আর কখনো বলবো না। ভুল হয়ে গেছে, মাফ করে দিন। মহল কিছুক্ষণ থমথমে মুখ করে তাকিয়ে থাকে, ফিক করে হেসে দেয়। শাহেরও সাথে সাথে হাসতে থাকে। জমিদার ভবন থেকে আজ অনেক দিন পর মহল কিছু দাসীর সাথে গ্রামে ঘুরতে বেরিয়েছে। এতগুলো দিন সে জমিদার ভবনের আঙিনা ব্যতীত মূল প্রবেশদ্বার অবধিও যেতে পারেনি। শাহেরের কড়া নিষেধাজ্ঞা ছিল তাই। শাহের বলেছিল খুব সাবধানে চলাফেরা করতে, আর ভুলেও কখনো ভবনের আশেপাশে একা বের না হতে। মহলও এত দাসী মহলও এতদিন সেভাবেই চলেছে। কিন্তু আজ দাসীরা গ্রামে তাদের বাড়ি ঘুরতে যাবে বলে সাথে মহলকেও নিয়ে যাচ্ছে গ্রাম দেখাতে। মহলের সাথে তাদের এখন বেশ ভাব হয়েছে। মহল আগ্রহ নিয়ে যেতে চেয়েছে তাদের সাথে, তাই দাসীরাও আর বারণ করেনি। শাহের সাথে দুটো প্রহরীকে পাঠিয়ে দিয়েছে, যারা মহলকে পাহারা দিয়ে রাখবে সব সময়। দাসীদের সাথে তাদের গ্রামে পৌঁছানোর পর সেখানে বড় একটা ঝিলের ধারে যায় পা ভেজাতে। ঝিলের পানিতে নেমে ছলাৎ ছলাৎ করে জলকেলি খেলে সবার সাথে। প্রহরীদের বলে দূরে চলে যেতে, দরকার হলে তাদের ডেকে নেবে নিজেই। প্রহরী দুটো চলে যায় সেখান থেকে। খানিকটা দূরে গিয়ে গাছের নিচে বসে থাকে। মহল বেশ কিছুক্ষণ জলকেলি খেলে উঠে যায় দাসীদের সাথে।
যাওয়ার পথে হঠাৎ করে কুৎসিত মোটা কালো মতো দুটো লোক এসে পথ আগলায় মহলের। মহল চমকে উঠে বলে, কারা আপনারা? লোক দুটো সাথে সাথে বলে ওঠে, তোর জম। মহল ভয় পেয়ে যায়। পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আবারও লোক দুটো হাত দিয়ে বাধা দেয় মহলকে। মহল ভয়ে ভয়ে বলে, এমন করছেন কেন? কি চান? যেতে দিন। লোক দুটো বলে, তোকে চাই, আমাদের সাথে যেতে হবে তোর, চল। বলেই তারা মহলকে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে। দাসীরা লোক দুটোর সামনে হাত জোড় করে বলে, ছেড়ে দিন বেগমকে। আপনারা কারা? তাকে কোথায় নিয়ে যাচ্ছেন? লোক দুটো দাসী দুটোকে কষে থাপ্পড় দিতেই তারা পড়ে যায়। আবারও হাত জোড় করতেই থাকে। তখন লোক দুটো এক এক করে দাসীর দুটো তলপেটে লাথি ফেলে দেয়। মহল চিৎকার করতে থাকে সামনে, বারবার অনুরোধ করে বলে, ছেড়ে দিন। কি করেছি আমি? কোথায় নিয়ে যাচ্ছেন? তুই কিছু করিসনি, করেছে তোর স্বামী। আর তোর অপরাধ হলো তোকে বাঁচাতে গিয়ে আমাদের সর্দারের মেয়ের প্রাণ চলে গেছে, তাই তোকেও এর শাস্তি পেতে হবে হাড়ে হাড়ে। লোক দুটো বলে। মহল ভয়ে চুপসে যায়, গলা দিয়ে আওয়াজ বের হয় না। সর্দার বলতে তারা কাকে বোঝাচ্ছে মহল আন্দাজ করতে পারে, কারণ তাকে বাঁচাতে গিয়ে মেহেরের প্রাণ গেছে। তাহলে মেহেরের পিতা শাহজামানই তাদের সর্দার। মহল কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু মহলকে তারা টেনে হিচড়ে নিয়ে যায় জঙ্গলের দিকে। মহলের সাথে আসা প্রহরীরা দেখতে পেয়ে লাঠি হাতে এগিয়ে যায়। তারা মহলকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায় সবার। মহল সুযোগ বুঝে দৌড়াতে শুরু করে। শয়তান লোকগুলোর ভেতর থেকে একজন মহলকে পেছন থেকে লাঠি ছোড়ে। মহলের মাথায় আঘাত লেগে মহল তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায়। প্রহরী দুটো অন্য লোকটাকে মারতে থাকে ইচ্ছা মতো, কিন্তু অপর লোকটা মহলের কাছে গিয়ে মহলের পেটে পাড়া দিয়ে চেপে ধরে। মহল চিৎকার করে ওঠে। এক হাতে দুলো তুলে লোকটার চোখে ছুঁড়ে মারতেই লোকটা চোখ মুখ ডলতে শুরু করে মহলকে ছেড়ে। মহল আবারও দৌড়ানোর চেষ্টা করলে লোকটা আবার টেনে ধরে মহলের চুলের মুঠি, আবার টানতে টানতে নিয়ে যায়। প্রহরী একটা আহত হয়ে পড়ে থাকে, অপরজন কোনো রকমে পালিয়ে যায় শাহেরকে খবর দেওয়ার উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট পর দৌড়ে গিয়ে মোটা সোটা প্রহরীটা হাঁপিয়ে ওঠে। কিছু দূরে শাহের বেশ কিছু লোকের সাথে গুরুত্বপূর্ণ সভাতে ব্যস্ত ছিল। প্রহরীর ওপর নজর পড়তে শাহের দৌড়ে আসে লোকজনের মাঝ থেকে। শাহের এসে উৎকণ্ঠা হয়ে প্রহরীকে বলে, কি হয়েছে শ্যাম, এভাবে দৌড়ে আসছো কেন? মহল ঠিক আছে তো? প্রহরী ভয়ে ভয়ে বলে, ক্ষমা করবেন, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু বেগমজানকে রক্ষা করতে পারিনি। তাকে ধরে নিয়ে গেছে আপনার চাচা জানের লোকজন। শাহের মাথায় আকাশ ভেঙে পড়ে। রাগের চোটে প্রহরীকে সজোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, তোমাদের মতো এমন শক্তিশালী প্রহরীকে আমি এজন্য পাঠিয়েছিলাম। কি করে এসেছো তোমরা? হ্যাঁ, কোথায় নিয়ে গেছে মহলকে জানো? তাড়াতাড়ি বলো। প্রহরী বলে, জানি, নবাবগঞ্জের পাশের গ্রামের ভাটাপাড়ার পূর্ব দিকের জঙ্গলে। হয়তো জঙ্গল পার হয়ে নৌকা ধরবে। শাহের আর এক মুহূর্ত দেরি করে না, প্রাণপণে দৌড়াতে শুরু করে। পেছনে আসে প্রহরী শ্যামও। পথের একটা ঘোড়ার গাড়ি দেখতে পায়। শাহের চট করে উঠে পড়ে সেটাতে, তারপর দ্রুত চলতে থাকে সেই জঙ্গলের উদ্দেশ্যে। মহলকে চোখ বেঁধে নৌকায় তোলা হয়েছে। নৌকায় মহলকে ঘিরে 7-8 জন লোক দাঁড়িয়ে আছে। ছাড়ার সময় শাহের এসে পৌঁছায় ঘাটে। শাহের ঘাটে দাঁড়িয়ে মহলকে এমন অবস্থায় দেখে পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু ততক্ষণে নৌকা ছেড়ে দেওয়া হয়। নৌকার মাঝ থেকে শাহজামান বেরিয়ে আসে। মহলের কাছাকাছি দাঁড়িয়ে মহলের শরীর থেকে গন্ধ শুকে নেয়। তা দেখে শাহের মাথায় আগুন ধরে যায়। শাহজামানের নাম ধরে শাহের গর্জন করতে থাকে সমানে। কিছুটা দূরে অন্য একটা ছোট ডিঙি নৌকা বাধা দেখে শাহের সেদিকে গিয়ে নৌকাটা খুলে তার সাথে প্রহরী শ্যামকে বলে, নৌকা চালাতে জানো? দ্রুত বলো। শ্যাম পানসে মুখে বলে, পারি না মালিক। শাহের গলা চেপে ধরে শ্যামের দুটো গালি দিয়ে বসিয়ে রাখে। শাহেরের ইচ্ছে করছে এটাকে লাথি দিয়ে নদীতে ফেলে দিতে, কিন্তু সে করে না। এতগুলো লোকের সাথে একা শাহের মহলকে নিয়ে যুদ্ধ করতে গেলে মহলের ক্ষতি হয়ে যেতে কতক্ষণ, তাই সে প্রয়োজন হিসেবে এটাকে সাথে রেখেছে। শাহের নিজেই বৈঠা দিয়ে এলোপাথারি বাইতে শুরু করে নৌকা। অনেকটা দূরে চলে যায় মহলের বড় নৌকাটা গিয়ে থামে অন্য একটা জঙ্গলের কাছে। সেখানে একটা আধা ভাঙা জীর্ণ শীর্ণ ভবনের ভেতর নিয়ে যাওয়া হয় মহলকে। মহল তখনও কেঁদে কেঁদে অনুনয় করে যাচ্ছিল। শাহেরের পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। জঙ্গলে ঢুকে সেই ভাঙা ভবনের দিকে ঢোকার আগে কিছু শক্ত দেখে লাঠি খুঁজে নেয় শাহের। তারপর সাবধানে পা ফেলে ঢুকে পড়ে ভবনের ভেতর। শাহের ঢুকতে একটা লোক পেছন থেকে বাড়ি দেয় লাঠি দিয়ে শাহেরের পিঠে। শাহের ঘুরে ওঠে, লোকটার বুক বরাবর লাথি দিয়ে ফেলে দেয়। শাহজামান বেরিয়ে এসে শাহেরের সামনে দাঁড়িয়ে বলে, খুব পাখা গজিয়েছে তোমার শাহের।
আজ তোমার পাখা আমি ছেঁটে ফেলবো। অনেক চেষ্টা করেছি এতদিন, আজ পেয়েছি তোমাকে। শাহের তেড়ে গিয়ে গর্জন করে বলে, আমিও আজ তোমাকে পেয়েছি অভিশপ্ত কুকুর। এতদিন আমিও তোমাকে কম খুঁজিনি। তোমার সময় আজ শেষ। শাহজামান ইশারা দিতেই একটা লোক মহলকে টেনে এনে শাহেরের সামনে দাঁড় করিয়ে দেয়। চোখের বাঁধন খুলে দিতেই মহল ছুটে এসে শাহেরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে জোরে জোরে। শাহের দুহাতে আগলে নিয়ে মহলের চোখে মুখে চুমু খায়। শাহজামান আবারও ইশারা দিতেই লোক দুটো মহলকে টেনে সরিয়ে আনে। এদিকে শাহেরকেও টেনে ধরে রাখে বাকি লোকগুলো। মহল চিৎকার করে কাঁদতে থাকে। শাহজামান এগিয়ে এসে শাহেরকে বলে, শোনো শাহের, তোমাকে ছেড়ে দেবো একটা শর্তে। তোমার দাদা খান আরিয়ান যে সমস্ত সয় সম্পত্তি, জমিদের রাজত্ব, অর্থ সম্পদ তোমার নামে করে দিয়ে গেছেন, তা এখন তুমি আমাকে কাগজে কলমে লিখে দিয়ে এখান থেকে চলে যাবে। ব্যাস এটুকুই। কষ্ট করতে হবে তোমাকে। এর জন্য এত সংঘর্ষ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আর যদি তা না করো তো তোমাকে শেষ করে কিভাবে কি করতে হয় তা আমার জানা আছে। শাহেরের রাগে চোয়াল শক্ত করে বলে, তুমি আমাকে কি শেষ করবে? তোমার প্রাণ যাবে তো আমার হাতেই। সাহস থাকলে তোমার পোষা কুকুরদের বলো আমার হাত ছেড়ে দিতে। শাহজামান লোকগুলোকে আরও একবার ইশারা করতেই তারা দুমদাম করে শাহেরকে আঘাত করতে শুরু করে। শাহের আর শ্যাম তাদেরকে পাল্টা আঘাত শুরু করে দেয়। সামান্য সংঘর্ষ শেষ করে শাহজামান বলে, ব্যাস, তোমার তেজ দেখানো শেষ হয়েছে শাহের। বুঝতে পেরেছি, ছোটবেলা থেকেই তুমি ভালোই লড়াই করাটা আয়ত্ত করে নিয়েছিলে। বেশ ভালো। এবার এই কাগজগুলোতে সব আমার নামে লিখে দিয়ে তোমার বউকে রেখে চলে যাও। তোমাকে ছাড়লেও ওকে আমি ছাড়বো না। ওর জন্য আমার মেয়েরকে আমি হারিয়েছি। ধরো এগুলো। শাহের কাগজগুলো হাতে নিয়ে মুচড়িয়ে ফেলে দিতে দিতে বলে, দাদা যান, তোমাদের একটাকেও মানুষ করতে পারিনি, এটা তার চরম ব্যর্থতা। তোমাদের এমন পশুর মতো স্বভাব আর ভবিষ্যৎ তিনি ঠিকই টের পেয়েছিল, তাই তো নিজের ভুলের সমাধান ঘটিয়েছে আমাকে জমিদারি আসনে বসিয়ে। তোমাদের হাতে সব ছেড়ে দিলে ধ্বংস হয়ে যেত সব। কতগুলো মানুষের জীবন তোমরা নষ্ট করেছো, প্রাণ নিয়েছো, জুলুম করেছো। সেগুলোর হিসেব আমি দিতে শুরু করলে শেষ হবে না। অর্থ সম্পদও কম ভোগ করণী কৌশলে। আর কি চাও? বেশি কথা বাড়িও না আর। মহলকে ছেড়ে দাও। বলেই শাহের মহলের দিকে এগোতে গেলেই লোকগুলো শাহেরকে এলোপাথারি মারতে শুরু করে। শক্ত একটা লাঠি দিয়ে মাথায় আঘাত করতেই রক্ত ছুটে আসে শাহেরের মাথা চুইয়ে। শাহের এক হাতে মাথা চেপে ধরে, চোখ মুখ অন্ধকার হয়ে আসে। মহল চিৎকার করতে থাকে। শাহজামান মহলের গলা চেপে ধরে, বুকের ওপর থেকে কাপড় সরিয়ে ফেলে দেয় নিচে। শাহেরকে সবাই ধরে রেখে ইচ্ছে মতো লাথি ঘুষি দিয়ে দুর্বল করার চেষ্টা করে যাচ্ছে। শাহের সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে মহলের কাছে যাওয়ার চেষ্টা করে, চিৎকার করতে থাকে রাগে। মহলকে দুটো লোক টেনে ফেলে দেয়, চুল ধরে, মুখে সজোরে চর বসাতে থাকে। শাহেরের যুদ্ধ চলতে থাকে সবার সাথে। শাহের সাথে থাকা শ্যাম প্রহরীও দুটোর সাথে লেগে পড়ে সংঘর্ষে। এভাবে এক পর্যায়ে শাহজামান এসে মহলের গলায় ছুরি ঠেকিয়ে বলে, যা বলছি তা করো শাহের, নয়তো তোমার বউকে এখানেই। শাহের বলে, তোমার কথা শুনলেও তুমি আমাদের কাউকে ছেড়ে দেবে না তা আমি জানি শাহজামান। তার থেকে বরং আজকে আমি তোমাকে শেষ করে দিয়ে যাই। শত্রুর ছিটে ফোটাও আমি বাঁচিয়ে রাখতে চাই না। আর মহলকে ছেড়ে দাও, ভালোভাবে বলছি। সরে দাঁড়াও ওর থেকে। শাহজামান সরে না। শাহের সবার থেকে ছুটার চেষ্টা করে। একটা লোক এসে ছুরি দিয়ে শাহেরের মাংসপেশিতে আঘাত করে। সাথে সাথে শাহেরের পেশি থেকে গলগল করে রক্ত পড়তে থাকে। মাথা থেকে গড়িয়ে পড়া রক্ত আর পেশির রক্ত এক হয়ে শাহেরের পরনের জামা রক্তে জবজবে হয়ে যায়। শাহের পুরো শরীর ভিজে যায় রক্তে। শাহের সর্বশক্তি খাটিয়ে ছুটে এসে শাহজামানের গলা চেপে ধরে, হাত থেকে ছুরি কেড়ে নিতেই আবারও শাহেরকে সবাই ধরে আঘাত করতে থাকে। ঘিরে ধরে সকলেই লাথি মারে শাহেরের বুকে পিঠে। শাহের চিৎকার করে মহলকে বলে, মহল তুমি বের হয়ে যাও এখান থেকে। শ্যাম তুমি মহলকে নিয়ে নৌকা ছেড়ে দাও, দ্রুত করো, যাও মহল। শ্যাম মহলকে ধরে নিয়ে যেতে থাকে। মহল ভয়ে থরথর করে কাঁপছে, বারবার মাথা নাড়িয়ে বলছে, আপনাকে রেখে যাব না, যাব না আমি।
ওরা আপনাকে মেরে ফেলবে। মহল শ্যামের থেকে হাত ছাড়িয়ে বলে। আপনি ওনাকে সাহায্য করুন, ওরা ওনাকে মেরে ফেলবে। শাহের রাগে ধমকে উঠে বলে। যাও মহল, দ্রুত যাও, আমার কিছু হবে না, আমি বলছি চলে যাও। মহল এক পাও নড়ে না সেখান থেকে। হঠাৎ একটা লোক পেছন থেকে এসে মহলের পিঠে ছুরি চালিয়ে দেয়। পরপর দুবার পিঠে ঢুকিয়ে দেয় ছুরিটা। মহল নিঃশব্দে লুটিয়ে পড়ে মাটিতে। গলগল করে রক্ত গড়িয়ে ভিজে ওঠে মহলের দেহখানা। শাহের পাগলের মতো চিৎকার করতে থাকে। সামনে থাকা শাহজামানের পেটের ওপর সজোরে লাথি দিয়ে শুয়ে পড়ে তার বুকের ওপর। তার গলা টিপে ধরে শক্ত করে। শরীর ঝাঁকাতে থাকে সবার থেকে ছুটে আসার জন্য। এক পর্যায়ে কোনো রকম ছাড়া পেয়ে মহলের পিঠে কেটে থাকা ছুরিটা টান মেরে বের করে শাহজামানের গলায় ঢুকিয়ে দেয়। বারবার ঢুকাতে থাকে ধারালো ছুরিটা। সাথে সাথে বাকি লোকগুলো ভয়ে ছিটকে যায়। গলার ভেতর থেকে ছুরি বের করে আবার চোখের ভেতর ঢুকিয়ে দিয়ে লাথি মেরে ফেলে দেয় শাহজামানকে। খ্যাপা কুকুরের মতো অন্য একটাকে ধরতে গেলে আর বাকি লোকগুলো পালাতে শুরু করে। শ্যাম একটাকে ধরে রাখে শক্ত করে। শাহের এক এক করে দুটোকে একইভাবে চোখের মনির ভেতর ছুরি ঢুকিয়ে লাথি মেরে ফেলে দেয়। চোখ থেকে সরিয়ে বুকে, গলায়, হাতে, পায়ে কোথাও বাদ রাখে না ছুরি চালাতে। সর্বোচ্চ রাগ ঝাড়তে যেভাবে কোপাতে হয় তাই করে শাহের। শাহজামান আর তার লোকগুলোকে এভাবে মারার পরেও দূরে পড়ে থাকা পাথর এনে তা দিয়ে মুখ মাথা থেতলে দেয় আবার। শেষে দৌড়ে মহলের কাছে গিয়ে শাহের মহলের মাথাটা কোলের ওপর নিয়ে গালে হাত রেখে কান্না ভেজা কণ্ঠে বলে। মহল, চোখ খোলো। এই মহল, কিছু হবে না তোমার। মহল, চোখ খোলো, একবার কথা বলো আমার প্রাণ। মরে যাব তোমাকে ছাড়া আমি, এমন করো না। চোখ খোলো না মহল। বলেই শাহের কাতরাতে শুরু করে। চোখ পানিতে টইটুম্বর হয়ে যায় শাহেরের। মহলের চোখের দৃষ্টি নিভে আসছে। কোনো রকম আবছা দেখতে পাচ্ছে শাহেরের মুখটা। দু চোখ বেয়ে তারও গড়িয়ে পড়ছে পানি। শাহের পাগলের মতো কাঁদতে কাঁদতে মহলকে কোলে তুলে দৌড়াতে দৌড়াতে আবারও বলে। মহল, এই তো আরেকটু সহ্য করো, চোখটা খুলে রাখো। হ্যাঁ, চোখ বুঝো না, আমাকে দেখো। মহল, এই মহল, আমার প্রাণ, একটু চোখ মেলো। নদীর কাছে আসতে শাহের দেখে প্রহরী শ্যাম একটা যন্ত্রচালিত বড় নৌকা ঠিক করেছে। শাহের দ্রুত উঠে পড়ে নৌকায়। নৌকা ছেড়ে দিয়ে চলতে শুরু করে। শাহের মহলকে নৌকার ওপর তুলে নিজের কোলের ওপর শুইয়ে ছটফট করতে থাকে। কাঁদতে কাঁদতে শ্যামকে বারবার বলে। ও তো কথা বলছে না শ্যাম, আমার ডাক শুনতে পাচ্ছে না। কি করব আমি? দ্রুত যেতে বলো নৌকা, দেরি হয়ে যাচ্ছে। শ্যামের চোখে পানি। শ্যাম বুঝতে পারছে মহলের আর বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি নিভে যাবে মহল নামের জ্বলন্ত প্রদীপটি। কিন্তু শাহেরকে এ কথা সে কিভাবে বলবে এখন? শাহের পাগলের মতো নিজের চুল টেনে ধরে জোরে জোরে শ্বাস নিতে থাকে, নিজেকে বুঝ দিতে থাকে কিচ্ছু হবে না মহলের, মহল ঠিক হয়ে যাবে। শাহের মনে মনে আল্লাহকে ডাকে। চোখের পানি বাদ মানে না তার। একটু পরপর মহলের মুখের কাছে কান ঠেকিয়ে শোনার চেষ্টা করছে মহল কিছু বলছে কিনা। মহল নিভে যাওয়া কণ্ঠে খুব আস্তে করে বলে। বাবা, পানি পানি। শাহের ঝটপট করে শ্যামলকে বলে নদী থেকে পানি তুলতে। পানি এনে শাহের হাতে দিয়ে শ্যাম চোখ মুছতে থাকে। শাহের 1-2 ফোঁটা করে মহলের মুখে পানি দিয়ে বারবার চোখ মুখে চুমু দিতে থাকে মহলের। সমানে বলতে থাকে। আমার নূর মহল, আমার প্রাণ ভোমরা, তোমার কিছু হবে না, ঠিক হয়ে যাবে তুমি। আর একটু, এই তো এসে গেছি। মহল একবার চোখ মিলে দেখে শাহেরকে। শাহের ঝুঁকে আছে মহলের মুখের ওপর। মহল হাত নড়াতে চেষ্টা করলেও পারে না। শাহের হাতটা তুলে নিজের গালে রেখে কাঁদতে থাকে বাচ্চাদের মতো। খানিকক্ষণ পর মহল একটা ঢোক গিলে চোখটা বুজে ফেলে আলগোছে। শাহেরের গাল থেকে হাতটা ছিটকে পড়ে যায় সাথে সাথেই। শাহের হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সেই হাতখানার দিকে। রেণুকার বিয়ে উপলক্ষে জমিদার ভবন ঝলমল করে উঠেছে। চারিদিকে আলোয় ভরে উঠেছে প্রতিটি বারান্দা, জানালা, সিঁড়ি, সব জায়গা প্রদীপে আলোকিত হয়ে আছে। সিল্ক ও মসলিনের ঝালর ঝুলে আছে ছাদের কোনায় কোনায়। গৃহকোণে সুগন্ধি ধূপ আতর জ্বালানো হয়েছে যাতে ঘরে একটা অপার্থিব গন্ধ ভেসে বেড়ায়। ভবনের উঠোন জুড়ে রঙিন আলপনা আঁকা। নাচে গানে বাদ্যযন্ত্রের সুরে ঢেউ খেলে যাচ্ছে ভবনের প্রতিটি ইট পাথরে। দুর্ঘটনার কারণে রেণুকার বিয়ে পিছিয়ে গিয়েছিল। আজ প্রায় 1 মাস পর তার বিয়ে হতে যাচ্ছে। অথচ এমন খুশির দিনে তার মনের গহীনে লুকিয়ে আছে গোপন এক ব্যথা, তার পিতা হারানোর ব্যথা, যা সে প্রকাশ করতে পারছে না। একদিকে ঘৃণা, অপরদিকে পিতৃভক্তি।
দুই মিলে সে গুমড়ে গুমড়ে কাঁদছে। মেহের নেই এই কথাটা এখনো সে মেনে নিতে পারে না। তার বিয়েতে তার ভাই নেই। শাহের যে মানুষটা মেহের আর রেণুকাকে এত ভালোবাসতো, তারাও শাহেরকে অনেক বেশি সম্মান আর শ্রদ্ধা করত, সে মানুষটা বিয়েতে নেই। মহলের দুর্ঘটনার কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। সেখানে কোনো রকম দিন পার করছে মহলকে নিয়ে। চেষ্টার কোনো ত্রুটি রাখেনি শাহের। মহলকে সুস্থ করতে সে নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা চালিয়ে যাবে। হার মানেনি সে। তার যা যা করার সে সব কিছুই করে নিয়েছে, শুধুই মহলকে সারিয়ে তোলার জন্য। কতগুলো দিন হয়ে গেল শাহের জমিদার ভবনে নেই, মহল নেই। তাদের ছাড়া সত্যিই ভবন সম্পূর্ণ ফাঁকা মনে হয় সকলের কাছে। মধ্যরাতে রেণুকার বিয়ে পড়ানোর ঠিক আগ মুহূর্তে সকলেই চমকে ওঠে শাহেরকে দেখে। সবার মুখে খুশির ঝলক। রেণুকা বিয়ের পিঁড়ি ছেড়ে দৌড়ে এগিয়ে যায় শাহেরের কাছে। শাহের হাত দুটো ধরে কেঁদে ফেলে সে। কাঁদতে কাঁদতে বলে, তোমাদের কথা খুব মনে পড়ছিল ভাইজান। খুব অপরাধী মনে হচ্ছিল নিজেকে। ভাবিজানের সাথে আমি খুব খারাপ আচরণ করেছি। আমাকে ক্ষমা করে দিও ভাইজান। তুমি আমাকে দোয়া না দিলে আমি সুখী হতে পারবো না। শাহের আলতো করে রেণুকার মাথায় হাত বুলিয়ে বলে, নতুন জীবনে সুখী হ, মন থেকে দোয়া করছি। শাহেরের মা, বাবা, দাদাজান সকলে শাহেরকে ভীষণ উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করছে মহলের কথা। শাহের কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সকলেই ভয় পেয়ে যায়। শাহের ধীরে সুস্থে বলে ওঠে, আপনাদের একটা খবর জানাতে এসেছি। সবাই মুখ চাওয়াচাই করতে থাকে। গলা শুকিয়ে যায় শাহেরের কথায়। কি খবর জানাতে এসেছে শাহের? মহলের কোনো দুঃসংবাদ নয় তো? ভাবতে থাকে সকলেই। রোকসানা ভয়ে ভয়ে এগিয়ে এসে শাহেরকে বলে, কি খবর বাবা? খারাপ কিছু নয় তো? চুপ থেকো না, মহলের কোনো খবর বলো। শাহের বলে, জি, জমিদার ভবনে নতুন অতিথি আসতে চলেছে। আপনি দাদিজান হতে চলেছেন আম্মা। সকলেই খুশিতে হেসে ওঠে, বলে, আলহামদুলিল্লাহ। কতদিন পর জমিদার ভবনে কোন সুখের খবর পাওয়া গেল। কালো মেঘ কেটে গিয়ে সূর্য উদয় হলো। এমন একটা খবর পেয়ে সব কষ্ট যেন দূর হয়ে গেল সত্যি। মহলের কথা জিজ্ঞেস করতে শাহের বলে, সে এখন আগের থেকে অনেকটাই সুস্থ, তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। বিশ্রাম দরকার তার। রোকসানা বলে, মহলকে তাড়াতাড়ি সুস্থ করে ফিরিয়ে আনো সাহেব। ওর গর্ভে এই বংশের প্রদীপ এসেছে, এখন থেকেই ওর যত্ন দরকার। শুরু থেকেই পুরোপুরি দেখভাল করতে হবে, যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। মহল এমনিতেই অনেক ছোট। শাহের বলে, আম্মা, সব ব্যবস্থা করব আমি, আপনারা ভাববেন না। কিন্তু আমি আরও একটা কথা জানাতে চাই। আমার সিদ্ধান্ত এটা বলতেও পারেন। রেণুকার বিয়ের সব কাজ শেষ হোক, তারপর বলবো। খান শাহজাহান চিন্তিত হয়ে এগিয়ে যান শাহেরের দিকে। কিছুটা আঁচ করতে পারেন শাহেরের সিদ্ধান্তের বিষয়টা, তাই তিনি জিজ্ঞেস করেন, কি সিদ্ধান্ত? এখনই বলো। শাহের বলে, বাবা, আমার সিদ্ধান্তটা বেশ কদিন আগে নেওয়া হয়ে গেছে। আমি আমার সিদ্ধান্ত বদলাতে পারবো না। চাচা যান, মেঘরাজ সব জানেন। শাহের ছোট চাচা মেঘরাজের দিকে সকলেই দৃষ্টি নিবদ্ধ হয়। শাহের বলে, জমিদারি আসন আমি ছেড়ে দিতে চাই। এখন থেকে এই আসনের সব দায়িত্ব ছোট চাচার। আমি কাগজে কলমে সব চাচা জানের, আপনার আর রেণুকার সবার জন্য সব প্রাপ্ত অনুযায়ী লিখে দিয়েছি। জমিদারি আসন ভবনের প্রতিটি মানুষ আর গ্রামবাসীর সকলের দায়িত্ব। আশা করি আপনারা যথাযথভাবে পালন করবেন। আর আমার শেষ অনুরোধ থাকবে, আমি আসর ঘরের ব্যবসা যেভাবে বন্ধ করে দিয়েছি তা যেন পুনরায় চালু না হয়। আমি এই 4-5 মাসে যেভাবে সব দিকে খেয়াল রেখে সবার পাশে থেকেছি, আশা করি আপনারাও তাই করে যাবেন। আমি নূরমহলকে নিয়ে একটা সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে চাই। তাকে আর আমার অনাগত সন্তানদেরকে একটা সুস্থ, পরিপূর্ণ, ভিন্ন ধরনের জীবন দিতে চাই। আমি এই জমিদার ভবন ছেড়ে স্ত্রী সন্তান নিয়ে বহুদূর চলে যাওয়ার চিন্তাভাবনা করেছি অনেক আগেই। এখন তাই করতে যাচ্ছি। শুধু মহলের আর একটু সুস্থ হওয়ার অপেক্ষা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। শাহেরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রোকসানা বুক চেপে কেঁদে ওঠে। শাহেরের গলা জড়িয়ে বলে, এমন সিদ্ধান্ত কেন নিলে বাবা? এতদিন তোমাকে ছাড়া আমি কিভাবে দিন পার করেছি জানো? তুমি যখন ফিরে এলে আমার প্রাণে যেন প্রাণে ফিরে এলো। তখন আমি এখন দাদিমা হব, আমার ছোট্ট দাদুভাইকে নিয়ে খেলাধুলো করব, তাকে জড়িয়ে চুমু খাবো। আর এখন
তুমি তাকে কেড়ে নিয়ে যাচ্ছ আমার থেকে। খান অমরিয়ানের চোখে পানি, তিনিও আজ কাঁদছেন। তবে সুখের কান্না নাকি কষ্টের তা ঠিক বুঝতে পারার মতো নয়। শাহজাহান দূরে দাঁড়িয়ে আছেন। আজ সত্যি মহলের জন্য তার খারাপ লাগছে। এতদিন ভালো করে মেয়েটার মুখটাও দেখেনি সে। সকলের অবহেলা অবলীলায় এতগুলো দিন পার করেছে মেয়েটা। সারাক্ষণ সবার অগোচরে আড়ালে আবডালে থেকে গেছে। কখনো নিজের মন প্রাণ উজাড় করে জমিদার ভবনের আঙিনায় পা মারাতে পারেনি। কারো সামনে নিজেকে মেলে ধরতে পারেনি। নিজের মতো রয়ে গেছে চুপচাপ। শাহজাহান কিছু বলে না। সে দূরে দাঁড়িয়ে রোকসানাকে শান্ত হতে বলেন। রোকসানা চোখের পানি মুছে বলে, তুমি যখন সিদ্ধান্ত একবার নিয়েছো, সেই সিদ্ধান্ত বদলানোর মতো সাধ্য আমার কারণ নেই, আর কখনো ছিল না। বেশ, তুমি যা চাই তাই হবে, তাই করো। তোমাদের প্রতি আমার দোয়া থাকবে বাবা। তুমি ভালো থেকো। মহলার এই বংশের ভবিষ্যৎ জমিদারকে তুমি ভালো রেখো। আমি সবসময় দোয়া করে যাব। শাহের তার মায়ের পা ধরে সালাম করে। রোকসানা টেনে তুলে শাহেরকে বুকে জড়িয়ে নেয়, কপালে চুমু খায়। শাহেরের নিজের মুখটাও মলিন। রেণুকার বিয়ের পর্ব শেষ হতেই শাহের সকলের থেকে বিদায় নিয়ে জমিদার ভবন ছেড়ে চলে যায়। মূল দরজা থেকে বেরিয়ে একবার থেমে যায় সে। সকলেই পেছনে দাঁড়িয়ে চোখের পানি মুছে বিদায় জানায় শাহেরকে। শাহের পেছনে ফিরে তাকায় না, বড় বড় পা ফেলে চলে যায় মূল দরজা পেরিয়ে। মহল বিছানায় আধশোয়া হয়ে শুয়ে আছে। এখন সে আগের থেকে অনেকটাই সুস্থ। হসপিটাল থেকে ছাড়া পেয়েছে বেশ কয়েকদিন আগে। শাহের বর্তমান মহলকে নিয়ে ছোট একটা বাসায় থাকে। সেখানে নিরিবিলি পরিবেশ। মহলের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেজন্য দুটো কাজের মেয়েকেও রেখে দিয়েছে। হসপিটালের একজন নার্সও ছিল মহলের দেখভাল করার জন্য। সাথে শাহের তো আছেই। শাহের প্লেট করে খাবার এনে দাঁড়িয়ে আছে সেই তখন থেকেই। মহল আধশোয়া হয়ে ঝিমুচ্ছে। শাহের দুবার কেসে উঠতেই মহল ঢুলু ঢুলু চোখে তাকিয়ে থাকে তার দিকে। ঘুমের ভাব না কাটায় আবোল তাবোল করতে থাকে। শাহের মুখ টিপে হাসে, কাছে গিয়ে বিছানায় বসে। মহলের এক হাত জড়িয়ে ধরে বলে, বেলা হয়ে গেছে, খেতে হবে না? মহল আহ্লাদি স্বরে বলে, আমি এখন খাবো না। আপনি সবসময় এত খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যান কেন? এখন যতই জোরই করুন না কেন, আমি এখন খাবো না। আপনি খেয়ে নিন। সাহেল মহলকে ছেড়ে টেবিল থেকে ভাতের প্লেট উঠিয়ে ভাত মাখিয়ে মহলের মুখে ধরে। না খেলে চলবে? তুমি না খেলে যে আমাদের ছোট্ট পুচকিটাও খেতে পারবে না, তাহলে ওকে কি কষ্ট দিতে চাও? মহল লজ্জায় মুখ নামিয়ে ফেলে, মিনমিন করে বলে, ও কি কষ্ট বুঝবে এখনই? মাত্রই তো এসেছে, বোঝার মতো ক্ষমতা এখনো হয়ে ওঠেনি তার। সব ক্ষমতাই হয়েছে। তুমি নিজে একটা বাচ্চা তো, এজন্যই এত কিছু বোঝো না। তাই আমার কথা শুনে চলবে, ঠিক আছে? এখন হাঁ করো, খাবারটা খেয়ে নাও, তারপরে দুধটুকু খেয়ে ওষুধ খাবে, কেমন? আর নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাকে দেখিয়ে দিও, আমি গুছিয়ে নেব। বাকি সব গোছগাছ করা আছে, এখন শুধু উড়াল দেওয়ার অপেক্ষা। মহল অনিচ্ছা সত্ত্বেও জোর করে খাবার খেয়ে নেয়। মুখ ভার করে খেতে খেতে বলে, আমরা তাহলে দেশ ছেড়ে চলেই যাচ্ছি। সবার কথা খুব মনে পড়বে আমার। আপনার খারাপ লাগবে না? থাকতে পারবেন সবাইকে ছেড়ে? শাহের মহলের মাথায় হাত বুলিয়ে বলে, আমার অভ্যেস আছে, কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবো না। হ্যাঁ, সবার জন্য একটু খারাপ লাগছে, তবে নিজের পছন্দের দেশেই পাড়ি জমাতে যাচ্ছি, সেই ভেবে ভালোই লাগছে। মনে পড়লে আসবো মাঝে মাঝে, ঘুরে যাব, এত ভেবো না। দুধটা খেয়ে নাও। মহল নাক টিপে দুধের গ্লাসে মুখ ডুবিয়ে এক ঢোকে শেষ করে ফেলে অর্ধেক, আর বাকি অংশ ধরিয়ে দেয় শাহেরের হাতে। শাহের চোখ রাঙিয়ে তাকাতেই মহল ঠোঁট টিপে হেসে বলে, চোখের গরম দেখি আর লাভ নেই। আমি কিন্তু এখন আর এত ভয় পাই না আপনাকে। শাহের বলে, কেন 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 ভয় পাবো? যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমার জন্য নিজের জীবন উৎসর্গ দিতেও দ্বিধাবোধ করে না, আমাকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুর দিকে, তাকে দেখে ভয় পাওয়ার কি আছে? সে তো আমারই। মহলের কথা শুনে শাহের ভ্রু কুচকে তাকিয়ে দুধের গ্লাসটা শব্দ করে টেবিলে রেখে জোরে একটা ধমক দেয় মহলকে। মহল আর বলে, খুব সাহস হয়ে গেছে? হ্যাঁ, আমার সাথে এইভাবে কথা বলো অভদ্র। একটা থাপ্পড় দিলে সব সাহস বের হয়ে যাবে। মহল চমকে ওঠে শাহেরের ধমকে। চুপসে গিয়ে কাদো কাদো মুখে মাথা নুইয়ে বসে থাকে। শাহের কাছে গিয়ে মহলের থুতনি ধরে উঁচু করতে দেখে মহলের চোখের কোণে পানি। শাহের শব্দ করে হেসে ওঠে, মহলের গাল টিপে দেয়। হাসতে হাসতেই বলে, তুমি নাকি ভয় পাও না আমাকে? কেমন শক্ত কলিজা তোমার।
তা প্রমাণ করে দিলাম, দেখলে তো। মহল এখনো চুপচাপ বসে আছে সেইভাবে, অভিমানী মুখ করে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে রেখেছে। শাহের মহলের থমথমে মুখটা ঘুরিয়ে এনে চট করে চোখের পাতায় চুমু খেয়ে বসে, এক এক করে গালে, মুখে আর কপালে এঁকে দিতে থাকে ভালোবাসার পরশ। তাতেও মহলের অভিমান কমে না। শাহের তখন জোর করে গাল দুটো চেপে ধরে, ঠোঁট জোড়া মিশিয়ে নেয় নিজের ঠোঁটের ভাঁজে। মহল ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু হাঁপিয়ে ওঠে সে শাহেরের শক্তির কাছে। নিরামিষ হয়ে পড়ে থাকে বিছানার মধ্যিখানে। 3 বছর পর ইস্তানবুলের সকলে হালকা ধূসর মেঘে ঢেকে রেখেছে আকাশ। বসফ রাশের জলে সূর্য রঙের ছোঁয়া পড়েছে। শহরের ছোট ছোট রাস্তা এখন নিস্তব্ধ, কেবল দূরে ফেরির আওয়াজ আর শিগালের ডাক ভেসে আসে। সমুদ্রের হালকা হাওয়া নরমভাবে শাহের মহলের ঘরে প্রবেশ করছে। আজ শাহেরের পছন্দের দেশ তুরস্কের ইস্তাম্বুলের এক শান্ত শহরতলিতে নূর মহল আর তাদের ছেলে শাহরাহানকে নিয়ে জীবনযাপন করে যাচ্ছে শাহের। তাদের জীবনটা এখন সম্পূর্ণ আলাদা। ইস্তানবুল শহরের এক কোণে সমুদ্রের ধারে ছোট্ট সংসার তাদের। শাহেদের ছোট্ট 2 তলা বাসাটা সমুদ্রের ধারে, যেখানে প্রতিনিয়ত বাতাসে ভেসে আসে বেশপরাশের নানা গন্ধ। সকালের আজান আর পাখির ডাক মিশে এক অপার্থিব সুর তোলে। প্রতিদিন এই সুরে ঘুম ভাঙে মহলের। ঘরের ছোট্ট ছোট্ট পায়ের শব্দ পড়ে তাদের ছেলে শাহরানের। ফর্সা ধপধপে শাহরান, কুচকুচে চোখের মণি, কালো চুল, লাল টকটকে ফোলানো ঠোঁট আর মায়াবী চোখগুলো মহলের মতোই, তবে মুখের আদল ঠিক যেন বাবার প্রতিচ্ছবি। শাহরানের ছোট ছোট কথার ঝুড়ি ছড়িয়ে পড়ে সারা ঘর জুড়ে। শাহের আর মহল মন দিয়ে শোনে সেই ছোট্ট ফুলঝুরির কথাগুলো। এখন আর আগের মতো নেই তারা, বদলে গেছে তাদের জীবনযাপন। তবে কখনো কখনো শাহেরের সুটকেসে জমে থাকা জমিদার ভবনের পুরনো স্মৃতিগুলো নতুন করে মাথাচাড়া দেয়, কিন্তু আর ফিরে তাকায় না শাহের। সন্ধ্যা নামলেই এখন শাহের মহলকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের সাথে ভেসে আসা শীতল হাওয়া গায়ে মাখে। মহল পাশে বসে থাকে শাহরানকে কোলে নিয়ে, গল্প শোনায় ছেলেকে। শাহরান কিছুই বুঝতে পারে না মায়ের গল্পের মানে, শুধু বাবার দিকে তাকিয়ে হাসে আর চোখ বড় বড় করে মন দিয়ে গল্প শোনে। মহল বলে, এক ছিল রাজা আর এক ছিল রানী। একদিন রাজা তার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে গ্রামে আসে। সেখানে রানীর সাথে দেখা হয় তার। রাজা সেই রানীকে ভালোবাসে, সাথে করে নিয়ে যায় তার প্রাসাদে। তারপর এভাবেই গল্প বলতে থাকে মহল। শাহের মহলের এই একই গল্পটা বহুবার শুনেছে। সে পাশে থেকে হাসে, শাহরানকে বলে, বাবা, তুমি কি জানতে চাও সেই রাজা আর রানীটাকে? শাহরান মাথা নাড়িয়ে মিষ্টি করে বলে, বাবা, শুনতে চাই তো, বলো বলো। শাহরানকে কোলে তুলে মন ভরে চুমু খায় শাহের। তারপর বলে, সেই রাজাটা তোমার বাবা আর রানীটা হলো তোমার মা, আর এই রাজা রানীর একমাত্র আদরের রাজকুমারটা হলো আমাদের শাহরান বাবা। শাহরান হাততালি দিয়ে জোরে জোরে হাসতে থাকে। শাহের ছেলেকে কোলে রেখেই মহলকে এক হাতে জড়িয়ে কপালে চুমু খায়। মহলও শাহেরের বুকে মাথা রেখে শান্তির নিঃশ্বাস ফেলে। শাহেরের মন ভরে ওঠে তখন। এই 3 বছরে বদলে গেছে অনেক কিছু। শাহের এখানে নিজের কোম্পানি বিজনেস চালু করেছে। সেসবের ব্যস্ততার ফাঁকেই বেশিরভাগ সময় কাটে তার পরিবার নিয়ে। মহল এখন রান্না করতে জানে তুর্কিদের মতো। শাহরানের জন্য নিজেই দই তৈরি করে, শাহেরের জন্য তুর্কির বিখ্যাত নাস্তা বানায়। বিকেলে যখন তারা দুজন বারান্দায় বসে চা খায়, তখন ছোট্ট শাহরান ভাগ বসায় চায়ের কাপে। তার জন্য আলাদা চা আনতে হয় আবার। এর মাঝে শুধু একবারই শাহের মহলকে আর শাহরানকে নিয়ে ঘুরে এসেছিল তাদের মাতৃভূমিতে, নিজের জমিদার ভবন আর আপনজনদের কাছে থেকে। জমিদার ভবন এখন আর আগের মতো নেই, বদলে গেছে অনেকটাই। সেখানে জমিদারি কুসংস্কার আর অতীতের কুলসিত বেড়াজালগুলো আর নেই। সম্পূর্ণ আধুনিক ধাঁচের প্রভাব পড়েছে এখন। শান্তিতে বসবাস করছে তারা সবাই। বারান্দার কোল ঘেঁষে দাঁড়িয়ে এক হাতে সিগারেট টানছে শাহের, অন্য হাতে কফির মগ। দূরে সমুদ্রের ঢেউয়ে হালকা শব্দ আর ঝিরিঝিরি ঠান্ডা বাতাস এসে বারান্দার নীল সাদা পর্দায় বাড়ি খাচ্ছে বারবার। আকাশে ঝলমলে চাঁদ উঠেছে, চাঁদের আলোয় ঝলমল করে উঠছে তুরস্কের ইস্তাম্বুল শহর। দূরের মসজিদের গম্বুজে ঝরে পড়ে আলোয়, এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়েছে চারিদিকে। এত রাতেও পুরো শহর জুড়ে আলোয় মাখামাখি, যানবাহনের চলাচল লেগেই আছে অনবরত। শাহের দাঁড়িয়ে দেখছে আর সিগারেট ফুঁকে যাচ্ছে। আধ খাওয়া কফির মগটা রেখে দিয়েছে টেবিলের ওপর। মহল হঠাৎ বারান্দায় প্রবেশ করে। শাহের মহলের পায়ের আওয়াজ শুনে চট করে সিগারেটটা পেছনে লুকিয়ে সে মহলের সামনে ঘুরে দাঁড়ায়।
মহল সন্দিহান চোখে তাকায়। শাহেরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মহল এগিয়ে গিয়ে বলে, পেছনে হাতে কি আপনার দেখি? শাহের মুখ টিপে হেসে বলে। কই কিছু না তো। মহল রাগ দেখিয়ে বলে, কিছু না তাই তো? মিথ্যে বলছেন কেন? আপনি এই বদ অভ্যাসটা কিভাবে যে অভ্যাসে পরিণত করলেন বুঝে উঠতেই পারলাম না। নেশা হয়ে গেছে আপনার, ছাড়তেই পারছেন না। শাহের হাত থেকে সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে মহলকে কাছে টেনে নিয়ে বলে, ঠিকই বলেছ, নেশা হয়ে গেছে। এমন নেশা হয়ে গেছে যে দেখলেই জেগে ওঠে তোমাকে। তুমি তো নেশা, তোমার থেকে বড় নেশা আর কিছু আছে আমার? ঘুম পাচ্ছে খুব, ঘরে চলো, অনেক রাত হয়ে গেছে। মহল শাহেরের দিকে নিজেকে ছাড়িয়ে বলে, কেমন ঘুম পাচ্ছে তা তো বুঝতেই পারছি। এটা তো প্রতিদিনের একটা বিপজ্জনক মিথ্যা কথা। ঘুমানোর কথা বলবেন ঠিকই, কিন্তু আমি আপনাকে চিনি না আবার। শাহের ঠোঁট কামড়ে হেসে আবার মহলকে পেছন থেকে টেনে জড়িয়ে ধরে বলে, এতই যখন চেনো তাহলে এত কথা বাড়াচ্ছ কেন? ঘরে চলো, নাকি এখানেই শুরু করে দেব? থুর, আপনি কেমন যেন এখনো ঠিক হতে পারলেন না। একদম আগের মতোই নির্লজ্জ পুরুষ। শাহের মহলের কথা আর বাড়াতে দেয় না। চট করে নিজের মতো করে মহলকে কোলে তুলে নিয়ে যায় বিছানায়। খানিকক্ষণ পর শাহরানের ঘুম ভেঙে গিয়ে কাঁদতে শুরু করে সে। কান্নার আওয়াজ কানে পৌঁছাতে শাহের নিজের চুল টেনে বিরক্ত ভঙ্গিতে মহলের দিকে তাকিয়ে থাকে। মহল বিছানা ছেড়ে উঠতে গেলেই শাহের টেনে ধরে রাখে, মাথা দুদিকে নাড়িয়ে না বোঝায়। মহলের হাসি পায় শাহের এমন চুপসানো বেলুনের মতো মুখটা দেখে। শাহের জোরে জোরে বলে, আহ সারান বাবা মার, চুপ করে যায় এবার। আল্লাহর দোহাই লাগে, কি মুসিবত! এমন সময় তোর ঘুম না ভাঙলে হয় না? শাহের আবার মহলকে বলে, ফাতিহা খালার কাছে রেখে আসো না ওকে। মহল বলে, এত রাতে ওনাকে ডাকা যাবে না, ঘুমাচ্ছে হয়তো। কি বলবেন উনি? কি ভাববে মানে? সে কি বাচ্চা নাকি? কিছু বুঝবে না? তাকে কি আমি এমনি এমনি রেখে দিয়েছি এ বাড়িতে? নিজের দায়িত্ব পালন না করে সবসময় ঘুমালে হবে? যা ওনাকে ডেকে সারানকে দিয়ে আসো। মহল আস্তে ধীরে উঠে শাহরানকে কোলে নিয়ে একটু থামিয়ে তারপর পাশের ঘরে চলে যায় ফাতিয়ার ঘরে। শাহরান তখন আবারও ঘুমিয়ে পড়েছে। ওকে রেখে মহল নিজের ঘরে ঢুকতেই শাহের খপ করে টান মেরে মহলকে ফেলে দেয় বিছানায়। বিছানার পাশে টেবিলের কোণে রাখা ক্রিস্টাল ল্যাম্প, তার মৃদু আলোয় ঘরটা যেন নরম স্বপ্নে ভেসে যাচ্ছে। আলোটা পড়ছে ঠিক মহলের মুখে। সৌন্দর্য যেন আরো বেড়ে যায় মহলের। চোখ মুখে সেই অতীতের জমিদার বেগম রূপের ছোঁয়া ধরা দেয় তার। শাহের মন ভরে দেখে। মহল হাত বুলায় শাহের ঘন কালো চুলের ভাঁজে, গালের খোঁচা খোঁচা দাড়িতে, লোমশ বুকের মাঝে আলতো ঠোঁট ছুঁয়ে দেয়। শাহেরও মহলের হাতের প্রতিটা আঙুলে এক এক করে ঠোঁট ছোঁয়াতে থাকে। আস্তে আস্তে ডুব দিতে থাকে সুখময় এক সাগরে। ইস্তানবুলের আকাশে নরম ধূসর রং ছড়িয়ে পড়েছে। বসফরাসের জল নিস্তব্ধ। মাঝে মাঝে কেবল ফেরির সাদা রেখা কেটে যায় দূর পর্যন্ত। ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়ছে, বাতাসে ভেসে আসছে নোনা গন্ধ। শাহের এক হাতে মহলের হাত ধরে হাঁটছে হাগিয়া সোফিয়ার দিকে। কোলে শাহরাহান ঘুরতে বেরিয়েছে তারা। শীতল হাওয়া শিরশির করে কাঁপিয়ে তুলছে মহলের শরীর। শাহেরকে জড়িয়ে আস্তে আস্তে পা ফেলছে মহল। শাহরানকে বুকের ভেতর আগলে নিয়ে শাহের হাঁটছে। ছোট্ট শাহরান এদিক ওদিক তাকিয়ে দেখছে পাখিদের ওড়াউড়ি। সে হাত নাড়িয়ে কি যেন বলছে। মহলের এখানে ঘুরতে বেশ ভালোই লাগে। রোজ আসে তারা। হাঁটতে হাঁটতে শাহেররা বসে পড়ে একটা বেঞ্চের ওপর। শাহরান কোল থেকে নেমে নিজের মনে এদিক সেদিক হাঁটতে থাকে। পাথরের রাস্তা, পাশে ক্যাফে থেকে ভেসে আসা কফির গন্ধ, আর ছাদের কোণে কোণে ভিজে থাকা কবুতর, সব মিলিয়ে শহরটা যেন এক আঁকা ক্যানভাস। মহল রেনকোট গায়ে জড়িয়ে নিয়ে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ায়, প্রাণ ভরে শ্বাস নেয়। সমুদ্রের পাড়ে এখন হালকা সূর্যের দেখা দিচ্ছে। মহল একপাশে দাঁড়িয়ে সমুদ্রের পানির দিকে তাকিয়ে, হিজাবের নিচে চুলগুলো বাতাসে উড়ে যাচ্ছে মহলের। পেছন থেকে শায়ের এসে দাঁড়ায় তার পাশে। মহলের এলোমেলো চুলগুলো গুছিয়ে ঢেকে দেয় হিজাবের নিচে। মহল হালকা হেসে বলে, কবে যে আপনি স্যার থেকে আমার স্বামী হয়ে গেলেন বুঝতেই পারলাম না। পুরনো দিনের কথা মনে পড়লে কেমন যেন স্বপ্নের মতো মনে হয় এখন, যেন সেগুলো দীর্ঘ একটা স্বপ্ন ছিল আর বর্তমানটা বাস্তব। কি ছিলাম আর কি হয়ে গেলাম। শাহের এক হাতে জড়িয়ে নেয় মহলকে। শাহরাহান দৌড়ে এসে বলে, বাবা কোলে নাও আমাকে, আমি পাখি ধরবো। শাহরানকে কোলে নিয়ে শাহের উঁচু করে ধরে বলে, এই নাও বাবা, কোলে নিলাম। এবার পাখি ধরে দেখাও দেখি
তোমার মাম্মামকে আমরা সেটা গিফট করব, কেমন? শাহরান হাসি দিয়ে বলে। আচ্ছা বাবা, আমি সেটা আম্মাকে গিফট করব। শাহের, মহল আর শাহরানকে সমুদ্রের পাড়ে বেঞ্চিতে বসিয়ে রেখে ক্যাফে থেকে মহলের পছন্দের তুর্কি কফি নিয়ে আসে, যা পুরনো অটোম্যান আমলের রাজকীয় কফি বলা যায়। দারচিনি, এলাচ, লবঙ্গ, জাফরান মেশানো এই কফি মহলের ভীষণ পছন্দ। শাহের কফির পাত্রগুলো এক এক করে মহল আর শাহরানের হাতে ধরিয়ে দেয়। মহল কফিতে চুমুক দিয়ে আবেশে চোখ বুজে ফেলে। শাহরান মায়ের দেখা দেখি আস্তে ধীরে কফিতে হালকা চুমুক দিয়ে চোখ বুজে ফেলে সে নিজেও। তারপর শাহেরকে বলে তাদের মতো করে চোখ বুজে কফি খেতে। শাহেরও ছেলের কথা মতো সেভাবে কফি খেয়ে চোখ বুজে নেয়। তারপর শব্দ করে হেসে ফেলে মহল আর শাহের। সাথে সাথে শাহরানও হাসতে থাকে। শাহের কফি রেখে দিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে শাহরানকে কোলে নেয় আর হাত বাড়ি দেয় মহলের দিকে। মহল আলতো হেসে হাতে হাত রাখে শাহেরের। তিনজনে গিয়ে দাঁড়ায় সমুদ্রের পাড়ে। ঠান্ডা বাতাসে শরীর ভরে ওঠে তাদের। শাহেরের বুকে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে মহল। শাহেরের কণ্ঠে তখন জেগে ওঠে এক কবিতার ধ্বনি। তুমি যখন হাঁটো সমুদ্রের তীরে, জলরাশিও থেমে যায় নিঃশব্দ নীরবতায়। তোমার ওড়নায় বাতাস লুকিয়ে রাখা সন্ধ্যের গন্ধ, আলোর প্রতিটি ঝলক জলে তোমার ছায়ায়। তুমি হাসলে মনে হয় প্রকৃতিও নত হয়ে যায়। তুমি চুপ করলে সাগর জেগে ওঠে অশ্রু নিয়ে। তুমি আমার প্রার্থনার মূর্ত রূপ, যাকে পেয়ে মনে হয় আল্লাহ মাফ করেছেন সব পাপ।